পেঁপে কাকু, তুমি আমার খুব ভালো বন্ধু, আর আমি তোমার এই সাহায্য কোনোদিনও ভুলতে পারবো না। আজ তোমার জন্যেই আমি কথা বলতে পেরেছি। বাবা টিয়া, এসব তোমার পরিশ্রমের ফল। তোমার কঠিন পরিশ্রম ছাড়া এটা সম্ভব ছিল না। সাবাস বাবা, তুমি করে দেখিয়েছো। এই গল্পটা হলো পাখিপুর জঙ্গলের, যেখানে মিঠু নামে টিয়া থাকতো। মিঠুর কিছু মাস আগেই জন্ম হয়েছে, আর মিঠুর মা খুব দুর্বল ছিল, তাই ওকে জন্ম দেওয়ার পরই মারা যায়। মিঠু ছোট বাচ্চা ছিল, তাই ও জানতো না যে বলবে কিভাবে আর উড়বে কিভাবে। আস্তে আস্তে সময় পাল্টাচ্ছিল। মিঠু অন্যদের দেখে দেখে উড়তে শিখে গেল, কিন্তু মিঠু কোনোদিন কথা বলতে শিখল না, যেন ও বেচারা বোবাই ছিল। মিঠু অন্যদের মতনই ভাবতো, আমি কবে বাকিদের মতন কথা বলতে পারবো? আমি কি এরম ভাবেই থাকবো? তারপর একদিন মুনমুন পাখি আর ওর সঙ্গী মোটা পেঁপে কাকু বাসার কাছে বসেছিল, আর ওরা মিঠুর ব্যাপারেই কথা বলছিল। তুমি জানো যে মিঠু বোবা? আমি তো কিছুদিন আগেই এই ব্যাপার জানতে পারলাম। আরে, তুমি কি সত্যি বলছো মুনমুন? আমি তো আজকেই জানতে পারলাম। আমি ভেবেছিলাম যে ও কথা বলতে শেখেনি বলে কথা বলতে পারে না, কিন্তু শুনে খারাপ লাগলো যে ও বোবা। হ্যাঁ বোন, কিন্তু আমরাও এখনই জানতে পেরেছি যে ও বেচারা বোবা। ওর মা ওকে জন্ম দিতেই মারা যায়। বেচারা কোনোদিন ভালো শিক্ষা পেল না। তাহলে তার সাহায্য কেন করলে না? যদি তোমরা জানতে ওর মা মারা গেছে তাহলে? পেঁপে কাকু, কার কাছে এত সময় আছে? আর আমরা ওর সাহায্য করতামই বা কি করে? আমাদের ঘরের কাজও তো আছে। এটা শুনে মোটা পেঁপে কাকুর খুব কষ্ট হয়। তার কিছুক্ষণ পর মিঠু টিয়া ওর কাছে উড়ে আসে। তো মোটা পেঁপে কাকু ওকে বলে, মিঠু, আমি জানি যে তুমি আমায় চেনোই না, কিন্তু আমি তোমায় ভালো মতন চিনি। আমার নাম পেঁপে কাকু। তুমি যদি আমার কথা বুঝতে পারছো, নিজের ডানা ঝাপটে নাও, আমি বুঝে যাব। মিঠু ওর ডানা ঝাপটে দেয়। দারুণ! আমি জানি তোমার মা মারা গেছে তোমায় জন্ম দেওয়ার পরেই, আর তোমার এই জঙ্গলে কোনো বন্ধুও নেই, কারণ তুমি বোবা। কিন্তু চিন্তা করো না, আমি তোমার বন্ধু হব, আর তোমার এই অসুখের চিকিৎসাও করাবো। মিঠু ডানা ঝাপটায় আর ওর চোখে জল চলে আসে। আমি জানি তুমি অনেক কিছু বলতে চাও, কিন্তু বলতে পারছো না। আমি তোমার চোখ দেখে সব বুঝতে পারি। তুমি মন খারাপ করো না, আমি সবসময় তোমার পাশে আছি। তোমায় কোনো দিনও ছেড়ে যাবই না। মিঠু পেঁপে কাকুর আশেপাশে ডানা ঝাপটে দেয় আর গলা জড়িয়ে ধরার চেষ্টা করে। তুমি আমার এই বাসাতে থাকতে পারো, আমি বাকি পাখিদেরও এই বাসায় থাকতে দিই, কিন্তু আজ থেকে তুমি এই বাসাতে থাকবে। পরের দিন সকালে দুজন যখন ওঠে, তো পেঁপে কাকু মুনমুন পাখিকে বলে জঙ্গলে সব থেকে ভালো ডাক্তারকে ডেকে আনতে, যাতে মিঠুর চিকিৎসা করা যায়। মিঠু, চলো, আমি তোমার জন্য খুব ভালো একটা ডাক্তার খুঁজেছি। আমি তোমার চিকিৎসা করাবো তার থেকে, তারপর তুমি কথা বলতে পারবে। আর মিঠুটিয়া মুনমুন পাখির সাথে চলে যায়। আর ডাক্তারের কাছে গিয়ে মুনমুন পাখি সব কথা বলে। ডাক্তার, আমার বন্ধু 5 মাসের হয়ে গেছে, কিন্তু কথা বলতে পারে না। আপনি এর আওয়াজ ফিরিয়ে এনে দিন। আপনি যেমন পারেন চিকিৎসা করুন, আমরা তৈরি আছি। শুধু এর আওয়াজ ফিরিয়ে এনে দিন। আপনি চিন্তা করবেন না, এর জন্য খুব ছোট্ট চিকিৎসা। এর অপারেশন করে দেব, আর আপনাকে কিছু এক্সারসাইজ একে করাতে হবে। আপনি এর চিকিৎসা করিয়ে দিন, বাকি এক্সারসাইজ একে দিয়ে করিয়ে নেব। আপনি যেমন বলবেন আমরা সেরকমই করব। হ্যাঁ হ্যাঁ, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি আর এক্সারসাইজ বলছি, আপনি সেটা করিয়ে নেবেন, আর 2 দিন পর নিয়ে আসবেন এখানে। আমি তার অপারেশন করে দেব। তারপর এরা পেঁপে কাকুর কাছে পৌঁছে যায়। মোটা পেঁপে কাকু সব ওষুধ মিঠুকে সময় মতো দিয়ে দেয়, আর পরের 2 দিন অবধি ঠিক সেরকমই করে যেরকম ওকে বলা হয়। 2 দিন পর মুনমুন পাখি মিঠুকে আবার ডাক্তারের কাছে নিয়ে আসে।
খুব ভালো। আপনি সব ওষুধগুলো সময় মতন দিয়েছেন, তাই জন্য মিঠু টিয়া খুব তাড়াতাড়ি রিকভার করছে। হ্যাঁ ডাক্তার, একটা দিনও ওষুধ দিতে ভুল হয়নি। আপনি যেমন বলেছিলেন সেরকমই করা হয়েছে। ডাক্তার তারপর মিঠুর অপারেশন করে দেয়, যার পর মিঠুর আওয়াজ ফিরে আসে। আর বেপে কাকু তো এটা দেখে খুব খুশি হয়ে যায়। মিঠুর খুশির তো ঠিকানাই থাকে না। মিঠু সব থেকে প্রথমেই এটা বলল, পেপে কাকু, তুমি আমার খুব ভালো বন্ধু, আর আমি তোমার এই সাহায্য কোনোদিনও ভুলতে পারবো না। আজ তোমার জন্যেই আমি কথা বলতে পেরেছি। বাবা টিয়া, এইসব তোমার পরিশ্রমের ফল। তোমার কঠিন পরিশ্রম ছাড়া এটা সম্ভব ছিল না। সাবাস বাবা, তুমি করে দেখিয়েছো। হ্যাঁ, কিন্তু পেপে কাকু, এতে যতটা আমার পরিশ্রম আছে, তোমারও ততটাই পরিশ্রম আছে। না হলে আজকাল কে এত সাহায্য করে যতটা তুমি করেছো? তুমি তো এই জঙ্গলের হিরো। মোটা পেপে কাকুর চোখে জল চলে আসে। আর ওরা একে অপরকে জড়িয়ে ধরে, আর ওরা দুজন একসাথে থাকতে লাগে। এই গল্প থেকে এটাই শিক্ষা পাওয়া যায় যে বন্ধুত্ব কখনো রূপ, রং বা পয়সা দেখে হয় না। বন্ধুত্ব সবসময় মন থেকে হয়। আর পেপে কাকু আর মিঠু পরস্পরকে চিনতও না। কিন্তু পেপে কাকুর একটা চেষ্টায় মিঠুর মতো সৎ বন্ধু ও প্রাপ্ত করল। এতে আমার কোনো ভুল নেই। আমাকে যে ভগবান এই সিংটা দিয়েছে না, এটা দিয়ে যদি কাউকে একবার ধাক্কা না মারি বা গাছ না ভাঙি, মজাই আসে না। তোমরা নিজেদেরকে বাঁচাও। একবারের কথা, জঙ্গলে অনেক ভালো আবহাওয়া ছিল। আর সব জানোয়ার দুপুরবেলায় খেলাধুলোর মজা নিচ্ছিল। তখনই হঠাৎ মাটিতে আজব রকম কাঁপুনি হতে থাকে। সবাই দেখল যে সামনে থেকে মোটু গন্ডার দৌড়ে দৌড়ে আসছে। ও কোনো অন্ধ জানোয়ারের মতো মুখে মুচকি হাসি নিয়ে আসছিল। ওরা ওর থেকে বাঁচার জন্য এদিক ওদিক পালিয়ে গেল, কিন্তু ভেড়া ঘাবড়িয়ে গেল আর ওখানেই দাঁড়িয়ে রইল। যেই মোটু গেন্ডার কাছে এলো, ও ভেড়াকে একটা জোরে ধাক্কা মারলো আর অমনি সে দূরে গিয়ে পড়ল। তারপর গন্ডার গাছের সাথে ধাক্কা খেলো আর ওই গাছটা উপড়ে মাটিতে পড়ে গেল, যেটা দেখে মোটু গন্ডার থামলো আর হাসতে লাগলো। সব জানোয়াররা ঘাবড়ে গিয়ে ভেড়ার কাছে গেল আর ওকে দেখতে লাগলো। ভেড়া ভাই, তোমার কিছু হয়নি তো? শুনে ভেড়া দাঁড়ালো আর কষ্টের আওয়াজে বলল, আঘাত তো লাগেনি, কিন্তু খুব ব্যথা হচ্ছে। মোটু, তুই দেখে দৌড়াতে পারিস না? এখন যদি ভেড়ার কিছু হয়ে যেত? তুমি সব সময় এটাই করো, কোনো না কোনো জানোয়ারকে এসে আঘাত করে দাও, আর প্রায় কতগুলো গাছ তোমার জন্যে ভেঙে যায়। এতে আমার কোনো ভুল নেই। আমাকে যে ভগবান এই সিংটা দিয়েছে না, এটা দিয়ে যদি কাউকে একবার ধাক্কা না মারি বা গাছ না ভাঙি, মজাই আসে না। তোমরা নিজেদেরকে বাঁচাও। মনে হয় তুমি খেয়াল করনি আমার দুটো দাঁত আছে, সেটাও তোমার সিংহের থেকে বড়। কিন্তু আমার এতে কাউকে আঘাত করতে বা জঙ্গলের গাছ ভেঙে দিতে একদমই ভালোই লাগে না। তাহলে তুমি কেন করো এটা? সেটা তোমার মাথা ব্যথা হাতি, আমার তো খুব মজা লাগে। বলে মোটা গন্ডার ওখান থেকে চলে গেল আর সব জানোয়াররা শুধু রেগে থেকে গেল। এই মোটা গন্ডার আমাদেরকে খুব বিরক্ত করে আর প্রায় দিনই গাছ ভেঙে দিয়ে জঙ্গল নষ্ট করে দেয়। কে জানে কবে যে ছাড়া পাবো। হরিণী সব জানোয়ারদের মধ্যে সব থেকে চালাক ছিল। ও এখন এটা ভাবতে লাগলো যে মোটু গন্ডারের থেকে কিভাবে বাঁচা যায়। একদিনও হাতি ও ভেড়ার সাথে এরকম ভাবে জঙ্গলে ঘুরছিল। তো ওদের নজর এক গুহায় পড়ল। দেখো বন্ধুগণ, এই গুহাটা কত বড় আর কি গভীরও। চলো গিয়ে দেখি।
সবাই ওই গুহার কাছে গেল আর মুখের কাছে গিয়ে দেখল যে ওই গুহা খুব গভীর আর ভিতরে অনেক অন্ধকার ছিল। হরিণ দেখল যে ওর কাছে একটা বড় পাথর আছে আর যেটা গুহা থেকেও বড় ছিল। হাতি, এই সামনে একটা বড় পাথর পড়ে আছে, তুমি কি এটা সরাতে পারো? এটা তো খুবই বড়, কিন্তু আমি চেষ্টা করে দেখতে পারি। এটা বলে হাতি পাথরটার কাছে গেল আর ওটাকে আস্তে আস্তে সরাতে লাগলো। যখন ওই পাথরটা গুহার কাছে পৌঁছালো তখন হরিণ বলল, বাস বাস, এখন থেমে যাও। ওর আওয়াজ শুনে হাতি থেমে গেল। দেখবি, এখন আমরা মোটা গন্ডারের থেকে ছাড়া পেয়ে যাব। হ্যাঁ, তোমার কথাটা কিছু বুঝতে পারলাম না বন্ধু। হরিণ সবাইকে নিজের আইডিয়া বলল আর সবাই শুনে খুশি হয়ে গেল। সন্ধেবেলায় সবাই ওই জায়গায় খেলছিল। তারপর মাটিতে হঠাৎ জোর কাঁপুনি হতে থাকে, যাতে ওরা বুঝে যায় যে মোটু গন্ডার আসছে। সবাই একদিকে হয়ে গেল আর মোটু গন্ডার আরো একটা গাছ ভেঙে ফেললো আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে লাগলো। বাকি জানোয়াররা ওকে দেখে হাসতে লাগলো, তো ও আশ্চর্য হয়ে গেল। হ্যাঁ, কি হলো? তোমরা হাসছো কেন? হ্যাঁ, তুমি কি জানো না, জঙ্গলে নতুন গন্ডার এসেছে। ও তোমার সাথে লড়াই করতে চায়। এখন আমরা তোমার থেকে ছাড়া পেয়ে যাব। তোমার মনে হয় আমার জায়গা অন্য কেউ নিতে পারে? হ্যাঁ হ্যাঁ, আমরা ওকে দেখেছি। ও তোমার থেকে খুব শক্তিশালী। ও বলেছে যে তোমাকে ভয় পাইয়ে জঙ্গলের থেকে তাড়িয়ে দেবে। শুনে মোটু গন্ডার রেগে গেল আর বলল, আচ্ছা, তাহলে আমি এখানে থেমে ওর অপেক্ষা করি। ওকে আজ মেরে দিয়েই যাব। শুনে সব জানোয়াররা একসাথে হাসতে লাগলো আর হরিণ বলল, হ্যাঁ, আমরা ওর গুহা জানি। তোমার সাহস থাকলে বলো, এখনই মোকাবিলা করার জন্য তৈরি আছো? একদম। কোথায় তোমার ওই নতুন গন্ডার যে আমার সাথে মোকাবিলা করার সাহস রাখে? শুনে সব জানোয়াররা একে অপরকে দেখে খুশি হয়ে গেল। ওদের নিজেদের উপায় কাজ করতে চলেছিল। তারপর সবাই ওকে নিয়ে গুহার দিকে চলে গেল। হ্যাঁ, কি মোটু, তোর কি ওকে ডাকতে ভয় করছে? শুনে মোটু রেগে গেল আর গুহার মুখের কাছে গিয়ে চেঁচালো, ওই গন্ডার, যদি সাহস থাকে তুই এসে আমার মোকাবিলা কর। ও শুধু এতটা বলল আর কিছুক্ষণ পর ওরই আওয়াজ নিজেই শুনতে পেল। ওই গন্ডার, যদি সাহস থাকে তুই এসে আমার সাথে মোকাবিলা কর। ওই দেখো, ও তো তোমাকে এখনো ভয় পাওয়াচ্ছে। তোমার কি ভেতরে যেতে ভয় লাগছে? হ্যাঁ, আমি এখনই এই গুহায় গিয়ে ওকে শেষ করে আসছি। তারপর তোমরাও জেনে যাবে কে কাকে ভয় পায়। বলে মোটু গন্ডার দৌড়ে গুহার দিকে চলে গেল। আর তখনই হরিণ হাতিকে বলল, হাতি, শিগগিরই এই পাথরটাকে সরিয়ে গুহার মুখটা বন্ধ করে দাও। ওর কথা শুনে হাতি পাথরের কাছে গিয়ে ওটাকে ঠেলা আরম্ভ করলো। মোটুর রাগের মাথায় গুহার অনেক ভেতরে ঢুকে গেল আর এখন সেখানে শুধুই অন্ধকার ছিল। কোথায় গেলি তুই? তোর গুহাতে আমি ঢুকে পড়েছি। সামনে আয় তুই আমার। কোথায় গেলি তুই? তোর গুহাতে আমি ঢুকে পড়েছি। সামনে আয় তুই আমার। এখন আবারও নিজের আওয়াজ শুনতে পেল। ও বুঝে গেল যে ওকে বোকা বানানো হয়েছিল। ও ভীষণ রেগে গেল আর গুহার মুখের দিকে দৌড় লাগালো। কিন্তু ততক্ষণে হাতি পাথরটা ঠেলে গুহার মুখ অবধি নিয়ে গিয়েছিল। মোটু ভীষণ জোরে দৌড়ে মুখের কাছে পৌঁছেছিল, কিন্তু যতক্ষণে ও পৌঁছালো ততক্ষণে গুহার মুখ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। তবুও ও পুরো শক্তি দিয়ে পাথরটাকে ধাক্কা দিল, কিন্তু পাথর নড়ল না। এটা সরাও, সরাও এটা। তোমরা আমাকে প্রতারণা করে ভালো করলে না।
এখন তুমি গুহা থেকে বাইরে আসার পরে আমাদের সাথে কথা বলো মোটু। বলে সব জানোয়ার হাসতে লাগলো। খুব ভালো হরিণ, তোমার কারণে আজ আমরা গন্ডারের থেকে ছাড়া পেয়ে গেলাম। সত্যি হরিণ, তুমি তোমার চালাকির ভালো ব্যবহার করলে। হরিণ হাসলো আর বলল, যদি তোমরা না থাকতে তাহলে আমার চালাকি কোনো কাজের ছিল না। হ্যাঁ, তোমরা অনেক সাহায্য করেছো। চলো, এখন এখানে থাকার কোনো দরকার নেই। শুনে সবাই ওখান থেকে চলে গেল। গুহায় বন্দি অবস্থায় মোটু অন্ধকার হওয়ার কারণে কিছুই দেখতে পারছিল না। ও শুধু এদিক ওদিক ধাক্কা মেরে নিজের শিঙে আঘাত করছিল। ওই দিনের পর কোনোদিনই আর গুহা থেকে ও বেরোতে পারে না। আর সব জানোয়াররা শান্তিতে জঙ্গলে থাকতে লাগলো।